শিশুরাই ভবিষ্যতের নেতা বললেন প্রধানমন্ত্রী। নিরাপদ ও নির্ভরযোগ্য আবাস নিশ্চিতের আহ্বান। নোয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণ চেষ্টা মামলা, প্রধান আসামি বাদল সহ 4 জন গ্রেফতার। ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান, কমেছে প্রবাসীদের ভিড়। এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণার চিন্তা ভাবনা, পদ্ধতি নিয়ে কাটেনি সংশয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে 2টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। হাসপাতালের বাইরে এসে সমর্থকদের সাথে দেখা করলেন ট্রাম্প, অবস্থার উন্নতি বলছেন চিকিৎসকরা। শিশুদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য আবাস নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শারীরিক ও মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি হলে শিশুরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের কারিগর, শিশুরাই ভবিষ্যতের নেতা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সংবিধানে নিশ্চিত করেছিলেন শিশু অধিকার। পিতার দেখানো পথ ধরেই 2011 সালে শিশু নীতিমালা ও 2013 সালে জাতীয় শিশু আইন দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শিশু দিবসে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই সীমিত আয়োজনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানমালা। আজকে ছোট কালকে বড় বড় হব ঠিক। শিশুরাই দেশের ভবিষ্যৎ কর্ণধর উল্লেখ করে তাদের কল্যাণ ও বিকাশে বঙ্গবন্ধু ও তার সরকারের অবদান তুলে ধরেন শেখ হাসিনা। শিশুরাই তো জাতির ভবিষ্যৎ, হ্যাঁ অবশ্যই, কিন্তু সেই ভবিষ্যৎ বংশধরদেরকে তৈরি করতে হবে মানুষের মতো মানুষ হিসেবে। তাদের মেধা, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি সব কিছু বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে। আর সেটা সম্ভব উপযুক্ত পরিবেশ তৈরি করা। করোনায় ঘরবন্দি শিশুদের জন্যও থেমে নেই প্রধানমন্ত্রীর ভাবনা। বাবা মাকে বা গার্জেনদের বলবো, আপনারা অন্তত পক্ষে এই করোনা ভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না, কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনারা বাচ্চাদের অন্তত দিনে 1 ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন। ছোটাছুটি করা, খেলাধুলা, সেগুলি যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার আমি মনে করি। কবি সুকান্তের ভাষায় বলতে চাই, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। শিশুর বহুমুখী বিকাশের সহায়ক পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন সরকার প্রধান। যখন দেখি কোনো শিশুর অকাল মৃত্যু, সেটা সত্যি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। সেটা আমার দেশেই হোক বা বিদেশেই হোক, কিন্তু আমরা চাই যে শিশুদের জন্য এই পৃথিবীটা একটা নির্ভরযোগ্য, শান্তিপূর্ণ, বাসযোগ্য স্থান হোক। শিশুর সুরক্ষা, বিকাশ ও উন্নয়নে 5 থেকে 11 অক্টোবর আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার প্রতিপাদ্য নিয়ে পালিত হবে জাতীয় কন্যা শিশু দিবস। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি বাদল সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। এ মামলার মোট আসামি 9 জন। নোয়াখালী প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। গেল 2 সেপ্টেম্বর বেগমগঞ্জের একলাসপুর ইউনিয়নে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে যৌন নির্যাতন ও মারধরের চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে একটি দুর্বৃত্ত চক্র। এ ঘটনায় 4 অক্টোবর নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে 9 জনকে আসামি করে মামলা করেন। এরই প্রেক্ষিতে রোববার রাতে মোহাম্মদ রহিম ও মোহাম্মদ রহমতুল্লাহকে গ্রেফতার করে নোয়াখালী পুলিশ। পরে মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা এবং আরেক আসামি দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব।
মামলার পলাতক আসামিরা হলো আবুল কালাম, ইসরাফিল হোসেন, সাজু, শামসুদ্দিন সুমন, আব্দুর রব ও আরিফ। এরা সবাই একলাসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। আমারে বলে বিয়ে দিছি, বলে জামাই বাড়িতে আইসে বাইরে ছেলে ফেলে আসি, তাদের উপর নির্যাতন করছি। এদিকে এ ঘটনায় সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দাবি করেছেন নির্যাতিতার স্বজনরা। কি করছি, কিছু কিছু ছেলেরা 2 হাত ধরে রেখেছে আর বসেছে, আর বাকিটা আমার আপুর উপর হামলা করছে। আমি আল্লাহ কাছে কইছি বিচার চাই, আর করব কে, আয় নিরীহ মানুষ। এ ব্যাপারে নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সব আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। আত্মীয় বাসা থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং তার যে দেওয়া তথ্য অনুসারে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল 4-5 জনের নাম বলেছে এবং আরও যারা আছে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। ঘটনার পর থেকে গত 32 দিন অভিযুক্ত বাদল ও তার সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তারা পুরো পরিবারকে ভিটে ছাড়া করে। ঘটনা সম্পর্কে পুলিশ কিছুই জানত না। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিটিআরসি সরিয়ে নিয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের কোর্ট এ তথ্য জানতে চান। সকালে আদালতের নজরে আনেন আব্দুল্লাহ আল মামুন নামে সুপ্রিম কোর্টের আইনজীবী। এ সময় জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে আদালতকে অনুরোধ করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি AM আমিন উদ্দিন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গৃহবধূকে নির্যাতনের ছবি ছড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এখন থেকে ভিসার মেয়াদের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান। এক্ষেত্রে একটি ফর্ম পূরণ করতে হচ্ছে প্রবাসীদের। ফলে এয়ারলাইন্স অফিসের সামনে প্রবাসীদের ভিড়ও কমে এসেছে। জসিম জুয়েলের রিপোর্ট। বেশ কদিন ধরেই সৌদি প্রবাসীদের দাবি ছিল যাদের ভিসার মেয়াদ কম তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেয়ার। প্রথম দিকে সেভাবে টিকিট না দেয়ায় নানা সমস্যা তৈরি হয়। সোমবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ। একটি ফর্ম পূরণ করার পর প্রবাসীদের ফোন করে টিকিট নিতে আসতে বলা হয়। ফর্মে আপনার ভিসার নাম, ভিসার ডেট, তারপর মোবাইল নাম্বার বলছে যে মোবাইলে মেসেজ আসবে, মেসেজ যাওয়ার পরে আসতে হবে ওইখানে। ওনারা বলছে আপনাদের নাম, ঠিকানা আর আপনার ওই ভিসার মেয়াদটা। তো আমি ভিসার মেয়াদও দিয়েছি, নামও দিয়েছি আর মোবাইল নাম্বারটা দিয়েছি। যার যতদিন ভিসার মেয়াদ আছে মেয়াদ অনুযায়ী তাদেরকে ফোন নাম্বারে ডাকা হবে এবং তাদেরকে মেসেজ দেওয়া হবে। এদিকে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও আগামী 1 সপ্তাহ যাদের ভিসার মেয়াদ আছে তাদের টিকিট দেওয়া হচ্ছে। 3 তারিখে আসছি আর টোকেন দিয়েছে, বলছে 5 তারিখে আসার জন্য আর কি। আমার হাফ ডাউন টিকিট, আমি সৌদি যাওয়ানোর লেগে আইসি, মানে বাইরে ভিতরে ঢুকলে বলতে পারবো ভাই আল্লাহ কি করে। সবকিছু ঠিক থাকার পরেও এয়ার আরাবিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে টিকিট না দেওয়ার অভিযোগ করেছেন অনেকে। 3 দিন পরে আমরা বই রয়েছি, আমরা থাকবার জায়গা নাই, খাওয়ানোর জায়গা নাই, কি কষ্ট যেন আমরা থাকছি এটা বলার বাইরে। টোকেন দিতেছে, আপনার টিকিট দিতেছে না। কোনো সময় এদিকে নিয়ে আসে, কোনো দিকে ওইদিকে নিয়ে আসে, যেমন আমাদেরকে কুকুর, বিড়াল, ছাগলের মতন ব্যবহার করে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ হয়রানি করছে বলে অভিযোগ অনেকের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষার নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে। মহামারী করোনায় ঘরবন্দি শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহে পরীক্ষার সময়সূচি ঘোষণার চিন্তা ভাবনা চলছে। তবে পদ্ধতি নিয়ে সংশয় কাটেনি এখনো। শিক্ষা ব্যবস্থাপকরা আশ্বস্ত করেছেন প্রস্তুতির জন্য অন্তত 2 সপ্তাহের বেশি সময় পাবে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নিয়মানুযায়ী বছরের 4র্থ মাসের শুরুতেই এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় ঘরবন্দি হয়ে যায় শিক্ষার্থীরা। পুরোপুরি স্থবির হওয়ার আগেই ডিজিটাল পদ্ধতির বদৌলতে গতি ফিরে আসে শিক্ষা ব্যবস্থায়। ভার্চুয়াল ক্লাস ও ভর্তি সহ আনুষঙ্গিক কর্মযজ্ঞ চলছে অনলাইনেই। তবে পরীক্ষার অনিশ্চয়তায় প্রস্তুতির ঘাটতিতে ভুগছে শিক্ষার্থীরা। সম্প্রতি পরীক্ষার তারিখ ঘোষণার খবরে প্রস্তুতি নিতে শুরু করলেও দ্বিধা কাটেনি শিক্ষার্থীদের। এখন আমরা এটাও জানি যে কি প্রক্রিয়ায় পরীক্ষাটা হবে, এখন কত মার্কের পরীক্ষা হবে, কয়ভাবে হবে সেটাও আমরা বুঝতে পারতেছি না। অন্ততপক্ষে 1 মাস যদি টাইম দেওয়া হয় যে পরীক্ষার ডেট হবে বা
পরীক্ষা যাতে প্রিপারেশন আমরা কিছুদিন অন্তত টিচার্সদের সাথে যোগাযোগ করে অন্তত পক্ষে যাতে কিছুদিন টাইম নিতে পারি যে পরীক্ষা হবে বা কিছু, আর আগে থেকে জানানো থাকলে একটা যেরকম প্রিপারেশন নেওয়া যায় হুট করে কিন্তু সেটা নেওয়া যায় না। শিক্ষার্থীদের মতে অনলাইন ক্লাসে পাঠ নেওয়ায় ঘাটতি রয়েছে অনেকখানি। ক্লাসে গিয়ে আমরা যেভাবে পড়তে পারি তো অনলাইনে তো সবসময় সেভাবে হয় না। অনলাইনে ক্লাস করছি বাট সেম হচ্ছে না, পড়ালেখার একটা গ্যাপ পড়ে গেছে অলরেডি, তো এটা রিকভার করতে অনেক প্রবলেম হবে। প্রিপারেশন নিচ্ছি, প্রিপারেশন নিয়ে আবার সেটা ব্রেক করে দিতে হচ্ছে না। এখন যখন খবর পাচ্ছি যে না পরীক্ষা হবে না, তখন হচ্ছে বিরক্তি লেগে যাচ্ছে যে বারবার আমরা প্রিপারেশন নিচ্ছি, প্রিপারেশনটা থেকে আবার বের হয়ে চলে আসতে হচ্ছে। পরীক্ষা পদ্ধতি ও প্রস্তুতির সুযোগ নিয়ে আশ্বস্ত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। আমরা কোনোভাবেই তাদের স্বাস্থ্য বা নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করব না, ফলে সেইটাকে ঠিক রেখেই আমরা পদক্ষেপটা নেব। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি, প্রশ্ন বলেন, প্রশ্নবিলি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রস্তুতি আছে। আমরা সুযোগ পাওয়া মাত্রই 15 দিনের নোটিসে এই পরীক্ষাটা নিয়ে ফেলি। প্রচলিত পদ্ধতিতেই নিয়মানুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন তিনি। যখনই আমরা একটা ফেভারেবল সিচুয়েশন পাবো তখনই আমরা পরীক্ষাটা ঘোষণা করব, এবং কমপক্ষে আমাদের শিক্ষার্থীরা 15 দিন পাবে প্রস্তুতি নেওয়ার জন্য। তবে এই 15 দিন তো যথেষ্ট নয়, আপনি জানেন। ফলে আমি এই জন্যই অনুরোধ জানাচ্ছি আমাদের সকল শিক্ষার্থীকে, তারা যেন আগে থেকেই এই প্রস্তুতিটা নিয়ে রাখেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা দক্ষিণ সিটিতে অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর ধানমন্ডি 2 ও জিগাতলা বাস স্ট্যান্ডে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল। এ সময় বেশ কিছু রিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানোর নির্দেশ দেন তিনি। অবৈধ যানবাহন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এবার দুটি নতুন তরমুজের জাত উদ্ভাবন করল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। একটি তরমুজের ভেতরটা হলুদ আর অন্যটা লাল রঙের। দেশের আবহাওয়ায় সারা বছরই এই দুই জাতের তরমুজের চাষ করা যাবে বলে জানিয়েছেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। মাঠ পর্যায়ে চাষাবাদের জন্য দ্রুতই বীজ সরবরাহের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। 2014 সাল থেকে তরমুজের নতুন জাত উদ্ভাবনে কাজ শুরু। 6 জনের গবেষণা দলের নেতৃত্ব দেন বাড়ির সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফেরদৌসী ইসলাম। অবশেষে ধরা দেয় সাফল্য। একটি জাতের নাম দেওয়া হয়েছে বাড়ি 1, অন্যটি বাড়ি 2। দেশের আবহাওয়ায় চাষাবাদের উপযোগী তরমুজ দুটির একটির ভেতরটা আবার হলুদ রাঙা, অন্যটি লাল। মৌসুমে লাল তরমুজের গড় ওজন 8 থেকে 10 কেজি, আর মৌসুম ছাড়া 4 থেকে 6 কেজি। হলুদ তরমুজ মৌসুমে 6 থেকে 7 কেজি, আর মৌসুম ছাড়া 3 থেকে 4 কেজি। বাড়ির সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, নতুন জাতের তরমুজ আবাদ শুরু হলে কৃষকের লাভ বাড়বে। এটার আরো একটু বিশেষত, সারা বছরই এটা উৎপাদন করা যাচ্ছে। এরকম একটু পলিশেডের মধ্যে কৃষক তার চাহিদা মতো আমাদের বাংলাদেশের ক্লাইমেটের সঙ্গে অ্যাডজাস্টেবল জাতটা পাবে। কৃষক নিজেই বীজ উৎপাদন করতে পারবেন। এগুলোর ফলন, আকৃতি, স্বাদ ও মিষ্টতা প্রচলিত সংকর জাতের তরমুজের চেয়ে উন্নত বলে জানান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। প্রথম পরিকল্পনা হচ্ছে যে তরমুজের মতো একটা জনপ্রিয় ফল কৃষকের কাছে পৌঁছে দেওয়া, এবং যেটা ছিল আমদানি নির্ভর বীজের উপরে উৎপাদন, সেটা এখন আমাদের কৃষি গবেষণার উদ্ভাবিত জাতের মাধ্যমে আমরা এটা সারা দেশের উৎপাদন করে আমরা দেশীয় চাহিদা পূরণ করতে চাই। বাড়ির সবজি বিভাগ এবং আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, লেবুখালী পটুয়াখালীর যৌথ উদ্যোগে নতুন 2 জাতের উদ্ভাবন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কিছু নদীর পানি কমতে শুরু করলেও অনেক নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো অনেক এলাকা পানি নিচে তলিয়ে আছে। ফসল ও পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা এসব এলাকার মানুষ। তীব্র হয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। গাইবান্ধা জেলায় করতোয়া ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও 4 ফুট পানিতে গোবিন্দগঞ্জ দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়ক ডুবে রয়েছে। করতোয়া নদীর পানি কিছুটা কমেছে, তবে কাটাখালী পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর রাস্তার অবস্থা তো খুবই খারাপ, দেখতেইছেন, চলাচল করতে সমস্যা, ঘর বাড়ি তো একবার ডুবেই গেছে। পানির যে অবস্থা, এই পানির মধ্যে তো আমরা গাড়ি চালাতে পারতেছি না। নওগাঁয় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বেড়েছে দুর্ভোগ। তৃতীয় দফা বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ না করা গেলেও প্রায় 7,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। চতুর্দিকে পানি, দুতলা ঘর টিকবে না। বাড়ি ঘর অবস্থা খুব খারাপ, পানি ভাসতেছে। আমরা তো সোলপোল নিয়ে যাই জিনিস নিয়ে পালাই আসি, তারপরে ধর করে বাড়ি ঘর ভেঙে গেল। যমুনার পানি কমায় সিরাজগঞ্জে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও তীরবর্তী এলাকায় বেড়েছে ভাঙন। সদরের 5 ঠাকুরি, সয়দাবাদ, এনায়েতপুর থানার ব্রাহ্মণ গ্রাম থেকে আরকান্দি, ঘাটাবাড়ি, পাকড়তলা, ভেকা ও পাঁচিল পর্যন্ত প্রায় 12 কিলোমিটার জুড়ে শুরু হয়েছে নদী ভাঙন। কাজ না হওয়ার কারণে এই ক্ষতিগুলো হলো, এই আমাদের এই দুর্দশাগুলো হলো। মেলাটা ক্ষতিছে, শোনা সব নদীর বাইরে গেছে। ভাঙন এলাকা ভয়াবহ একবারে। 3-4 হাজার বাড়িঘর এবং কয়েকশো একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌরসভার দক্ষিণ হিন্দুকানি, ছাগলধরা, ডোমকান্দি, নারচি, বড়ুরবাড়ি সহ বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শিশুরাই ভবিষ্যতের নেতা বললেন প্রধানমন্ত্রী। নিরাপদ ও নির্ভরযোগ্য আবাস নিশ্চিতের আহ্বান। নোয়াখালীতে নারী নির্যাতন ও ধর্ষণ চেষ্টা মামলা, প্রধান আসামি বাদল সহ 4 জন গ্রেফতার। ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান, কমেছে প্রবাসীদের ভিড়। এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণার চিন্তা ভাবনা, পদ্ধতি নিয়ে কাঠিন্যের সংশয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।